তো আগামী 24শে ফেব্রুয়ারি তোমাদের দর্শন পরীক্ষা অর্থাৎ ফিলোজফি পরীক্ষা। তো এই দর্শন পরীক্ষার আগে হয়তো অনেকে চিন্তিত আছো যে আমাদের পরীক্ষাটা কেমন হবে, আমরা পরীক্ষায় কমন পাবো কিনা কোশ্চেন, আমরা পরীক্ষায় পাস করতে পারবো কিনা। আজকে তোমাদের আমি বিভিন্ন পদ্ধতিতে যে পরীক্ষা কিভাবে পাস করতে পারবে তার জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেন, এবং যারা ভালো ভালো রেজাল্ট করতে চাও, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছো, এই সেমিস্টার পদ্ধতিতে বিগত মাসগুলো বা বিগত দিনগুলোতে পড়াশোনা করেছো তোমরা সময় ধরে রুটিন ভাবেই, তারা তো অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং তাদের ভালো রেজাল্টের আশায় আমরা রইলাম। তো তোমরা জানো যে কোশ্চেন প্যাটার্নটা বিশেষত এই বছরের যে ফিলোসফির সম্পূর্ণ একটু আলাদা। যে তোমাদের এই দুটো পার্টে ভাগ করেছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এ তোমাদের মোট 24 নম্বরের কোশ্চেন আসবে। সেখানে ওয়েস্টার্ন লজিক থেকে, পাশ্চাত্য যুক্তিবিদ্যা থেকে 5 নম্বরে তোমরা 2 নম্বরে 5টি কোশ্চেন তোমরা পাবে, এবং তোমরা 3 নম্বরে পাবে 2টি কোশ্চেন এবং একটি 6 নম্বরের কোশ্চেন পাবে। এবং তোমরা ভারতীয় চিন্তাধারা থেকে, ইন্ডিয়ান থটস থেকে তোমরা পাবে ঠিক একইভাবে। ওখানে 2 নম্বরে কোনো কোশ্চেন থাকবে না, এখানে একমাত্র 3 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, এবং 6 নম্বরের কোশ্চেন তোমরা 2টি পাবে। সেখানে কোনো কোনো ক্ষেত্রে 3+3 করে তোমাদের কোশ্চেন দিতে পারে। তো এই হচ্ছে মোট তোমাদের পার্টওয়ারি তোমাদের ইউনিট 1-2 এর তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এবার আমি তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 6 নম্বর কোন অধ্যায় থেকে কিভাবে কোশ্চেন আসবে এক একটি অধ্যায় ধরে তোমাদের কিছু সাজেস্টিভ কোশ্চেন তুলে ধরছি, যেগুলো পরীক্ষায় এবার আসার সম্ভাবনা। তোমাদের প্রথম অধ্যায় আছে যেরকম তোমাদের সত্যাপেক্ষক ও সত্য সারণী, 2 মার্কসের কোশ্চেন। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, অবশ্যই তোমরা পড়ে যাবে। গ্রাহক কাকে বলে, বচন গ্রাহক কাকে বলে, একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়, একক স্থায়ী ধ্রুবক কাকে বলে, যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো, স্থায়ী সংকেত কাকে বলে, নিষেধক বচনকে সত্যাপেক্ষক যৌগিক বচন বলা হয় কেন, একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কটি বিকল্প থাকতে পারে, বিসংবাদী ও অবিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও, সংযোগিক বচন কাকে বলে, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হতে পারে। এই অধ্যায় থেকে তোমরা 3 নম্বর কোশ্চেনও পেতে পারো। প্রতীক ও সংকেতের পার্থক্য কি কি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বচন ও বচন আকারের পার্থক্য, সরল ও যৌগিক বচনের পার্থক্য, এই 3টে পার্থক্যের মধ্যে যে কোনো একটি কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। একটি বচনকে আমরা কিভাবে শত সত্য ও শত মিথ্যা বলে চিহ্নিত করতে পারি। বস্তুগত ও যৌক্তিক প্রসক্তির পার্থক্য, স্থায়ী সংকেত অস্থায়ী সংকেতের পার্থক্য, যুক্তির আকার কাকে বলে এবং উদাহরণ দাও, অথবা শব্দটি কয়টি অর্থে ব্যবহার হয় ও কি কি তা আলোচনা করো, যুক্তি ও যুক্তি আকারের মধ্যে পার্থক্য, সত্যাপেক্ষক ও সত্যাপেক্ষকের মধ্যে পার্থক্য লাগবে। এই কোশ্চেনগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে আসতে পারে। এবার এখান থেকে তোমরা 6 নম্বরের কোশ্চেন কিন্তু পাবে না। বুলীয় ভাষ্য ও ভেনচিত্র, যেটা সেকেন্ড অধ্যায় তোমাদের এই বছরের। শূন্য গর্ভ ও অশূন্য গর্ভ শ্রেণী কাকে বলে, অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কি বুঝিয়েছেন, পরিপূরক শ্রেণী কাকে বলে, ও বচনের বুলীয় ভাষ্য কি, অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে, অস্তিত্বমূলক দোষ কাকে বলে, বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বলতে কি বোঝায় এবং চিত্র সহ আলোচনা করে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের। ভেন চিত্রের ক্ষেত্রে কখন ছায়াবৃত্ত করা হয়, শূন্য শ্রেণী ও অশূন্য শ্রেণীর মধ্যে পার্থক্য কি, শ্রেণীগুল্ফন বা শ্রেণী প্রতিচ্ছেদ কাকে বলে, নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য কি, একটি নিষেধক বচনের সত্য সারণী দেখাও এবং শূন্য শ্রেণীর ভেনচিত্র করে দেখাও। এটা গেল তোমাদের 2 নম্বরের চ্যাপ্টার। এখান থেকেও কোনো 6 নম্বরের কোশ্চেন তোমাদের থাকছে না এবারের পরীক্ষায়। তারপরের অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ, উপমা যুক্তি কাকে বলে এবং এর বৈশিষ্ট্য দাও, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখো, উপমা যুক্তিকে কি আরোহ যুক্তি বলা হয় কেন, অবৈজ্ঞানিক বা লৌকিক আরোহ অনুমানের মানদণ্ডগুলি আলোচনা করো, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি কাকে বলে। যদি টিকা দেয় তবুও তোমাদের একই জিনিস লিখতে হবে। আরোহমূলক লাভ বা আরোহমূলক ঝুঁকি বলতে কি বোঝো, ভালো ও মন্দ উপমা যুক্তি কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য দাও। এই অধ্যায়ে 6 নম্বর কোশ্চেন তোমাদের থাকবে। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি ব্যাখ্যা দাও, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি ব্যাখ্যা দাও, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে, উভয়ের বৈশিষ্ট্য লেখো। মাত্র 3টি কোশ্চেন এই অধ্যায় থেকে তোমাদের দিলাম, যেটা 6 নম্বরে 3টের মধ্যে একটি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। বেশি কোশ্চেন কিন্তু এখান থেকে দেওয়া হলো না। পরের অধ্যায় তোমাদের থাকছে কারণ, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য, আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত সত্যের মধ্যে পার্থক্য কি, এবং শক্তি এবং বস্তুর অবিনশ্বরতার নিয়মটি লেখো, বা এটা যদি টিকাও দেয় তোমরা একই জিনিস লিখতে পারো। বহুকরণবাদ কাকে বলে, বহুকরণবাদ ও বহুকরণ সমন্বয় কি এক, এর ব্যাখ্যা দাও।
মিল ও বেইনের মতে কারণের সংজ্ঞা দাও। কার্থেট্রিট কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন। পরের অধ্যায় যেটা থাকছে তোমাদের মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এই অধ্যায়টা অবশ্যই তোমাদেরকে পড়ে যেতেই হবে যদি তোমরা পাস করতে চাও, এবং যারা ভালো নাম্বার পেতে তারা তো পড়তেই হবে, তাদের সম্পূর্ণটাই পড়তে হবে। এই অধ্যায় থেকে একটা 6 নম্বরের কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে। 6 নম্বর কোশ্চেন এখানে থাকা মাস্ট। তো এখানে মোট 3টে কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, 3টের মধ্যে অবশ্যই একটা থাকছে। মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো এবং এর সুন্দর করে পয়েন্ট করে করে লিখবে তোমরা আলাদা আলাদা করে সংজ্ঞা, আকার এবং উদাহরণ এবং দুটি সুবিধা ও দুটি অসুবিধা। সেম ভাবে মিলের ব্যতিরেকী পদ্ধতির ব্যাখ্যা করো, একইভাবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত এবং দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখো এবং মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো। তো বিশেষত এবার তোমাদের মিলের অন্যই বা ব্যতিরেকীর মধ্যে দুটোর মধ্যে একটা থাকতে পারে, তবুও তোমাদের এখান থেকে আমি এই চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন 6 নম্বরের বলে দিলাম। এরপরে তোমাদের থাকছে যেটা ভারতীয় চিন্তাবিদ্যা, যেটা পরের পার্টে। যারা তোমরা পরীক্ষার অন্ততপক্ষে যে স্যার আমরা সারা বছর ধরে সে পড়াশোনা করতে পারিনি, আমরা এই লাস্ট টাইমে পড়াশোনা করে হয়তো 1-2 দিনের পড়াশোনা করে আমরা কিভাবে পাস করতে পারি। তো একটু আগে যে অধ্যায়টা বললাম মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি, এখানে যেটা 6 নম্বরে 3টে কোশ্চেন, আর এখন যেগুলো বলবো রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী থেকে যেই 18 নম্বরের মোট কোশ্চেন আসবে, এই 4টে অধ্যায় পড়ে গেলেও তোমরা পরীক্ষায় মোটামুটি 20 থেকে 24 নম্বর কিন্তু তোমরা পেতে পারো এবং তোমরা ভালোভাবেই পাসটা করতে পারো। তো আমি প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বলছি, যেখানে তোমাদের কিছু কোশ্চেন 3 এবং 6, এখানে কোনো 2 নম্বরের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকছে না। রবীন্দ্রনাথের মানবতাী ভাবনার কয়েকটি উৎস লেখো। মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক ভাবনা কি তা ব্যাখ্যা দাও। জীবসত্তা ও বিশ্ব সত্তার মধ্যে পার্থক্য বা তুলনা যাই দিক তোমরা একই জিনিস লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মের সঙ্গে কিভাবে মানবতাবাদের সংযোগ ঘটিয়েছেন। রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ দ্বৈততার কথা উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা নিজের ভাষায় লেখো। রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম ও মানবতাবাদ সম্পর্কে লেখো। এটা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের। এর বাইরে আর একটি কোশ্চেনও পড়তে হবে না, আশা রাখি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে। এরপরে যে অধ্যায়টি থাকে সেটি স্বামী বিবেকানন্দ, এবং এখান থেকেও তোমরা 3 নম্বর এবং 6 নম্বরের কোশ্চেন কমন পাবে। এখানে কোনো 2 নম্বরের কোশ্চেন পরীক্ষায় থাকছে না। বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য, রজ, তম এই 3 প্রকার গুণের আলোচনাকে গুরুত্ব দিয়েছেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরে তোমাদের থাকছে। বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে অবিরোধী যোগদ্বয় বলে উল্লেখ করেছেন। চরিত্রের উপর কর্মের প্রভাবকে বিবেকানন্দ কিভাবে ব্যাখ্যা করেছেন। প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড়, এ কথা বিবেকানন্দ কেন বলেছেন তা আলোচনা করো। এবং এই অধ্যায় থেকে আমি 3 নম্বর আলোচনা করবো। এবার যেগুলো বলবো 6 নম্বর। বিবেকানন্দ কিভাবে গীতার কর্মযোগের তত্ত্বটি ব্যাখ্যা করেছেন তার সম্বন্ধে আলোচনা করো। কর্মযোগ বলতে কি বোঝায়, বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন। সকাম ও নিষ্কাম কর্ম কি, এর পার্থক্য লেখো। এবং সকাম ও নিষ্কাম কর্ম যদি তোমাদের দেয়, তোমরা কাকে বলে বা কি, একই কিন্তু জিনিস, ওটা তোমরা আলাদা আলাদা করে পয়েন্ট লিখে তারপরে পার্থক্য নিরূপণ করবে। বিবেকানন্দের কর্মযোগ অনুসারে আত্মার মুক্তি কিভাবে সম্ভব তা সম্বন্ধে আলোচনা করো। এই গেল তোমাদের বিবেকানন্দ থেকে মোট কোশ্চেন। আমি মোট 8টা কোশ্চেন দিলাম, যেখানে 3 নম্বরের 4টে এবং 6 নম্বরে 4টে কোশ্চেন দেওয়া হলো। এর মধ্যে থেকে তোমরা আশা রাখি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে থাকছে তোমাদের মহাত্মা গান্ধীর যেই কোশ্চেনগুলো থাকছে, সেগুলো এখান থেকে 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, তবুও কিছু কোশ্চেন দিচ্ছি, কিন্তু 6 নম্বর মাস্ট বি এই অধ্যায় থেকে কিন্তু থাকবে। সত্যাগ্রহ বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন। অহিংসা ও সত্যাগ্রহের মধ্যে সম্পর্ক লেখো। গান্ধী দর্শনের 3টি মূল সূত্র কি কি, পয়েন্ট করে এটাকে লিখতে হবে। অহিংসা ও সত্যের মধ্যে সম্পর্ক কি। গান্ধীজির সর্বোদয় ধারণাটি ব্যাখ্যা দাও। এখানে এই গান্ধীজির সর্বোদয় ধারণাটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার আসার সম্ভাবনা খুব বেশি। 6 নম্বরের মধ্যে যে কোশ্চেনগুলো তোমার থাকছে, গান্ধীজির মতে অহিংসা বিষয়টি সংক্ষেপে বর্ণনা দাও। গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ নির্দেশ করেছেন। গান্ধীজির অহিংসা নীতির বৈশিষ্ট্য ও আলোচনা করো। গান্ধীজির অহিংস কি কোনো রাজনৈতিক সংগ্রামের জন্য ছিল, নাকি এটি তার একটি জীবনধারাও ছিল। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গান্ধীজির অহিংসার ধারণা ব্যক্তিগত জীবনে ও আচার-আচরণে কিভাবে প্রতিফলিত হয়েছিল। এই মোট তোমাদের আমি বিবেকানন্দ মহাত্মা গান্ধী থেকে মোট প্রথমে 3 নম্বরে 4টে কোশ্চেন এবং পরে 6 নম্বরে 5টা কোশ্চেন দিলাম। তো বিশেষত তোমরা ভালো করে খেয়াল রাখবে, যারা অন্ততপক্ষে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই এগুলো সবকটা কোশ্চেন তোমাদেরকে পড়ে যেতে হবে, তবে তোমরা কিন্তু একটা ভালো 35-36 তার উপরে কিন্তু মার্কস পেতে পারো। যারা অন্ততপক্ষে যে 5 নম্বরটা কিভাবে পাবো, তারা অন্ততপক্ষে এই লাস্টের ভারতীয় দর্শনের দিক থেকে তোমরা যে 3টে চ্যাপ্টার মহাত্মা গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ এবং
মিলের অন্যয় এবং ব্যতিরেকী পদ্ধতি যদি ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু একটা ভালো নাম্বার পাবে, এটুকু আশা রাখতে পারি, এবং তোমরা পাসটা করতে পারবে অল্প পড়াশোনার মধ্যেও। আর অবশ্যই তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবে।